বলেছি প্রত্যেকটা সেক্টরকে আমরা জবাবদিহিতার ভিতরে আনবো, সবাইকে জবাবদিহিতার ভিতরে থাকতে হবে। কেউ চাইলেই বেফাস কথা বলে আমাদের ক্রিকেটারদের ইমেজ বা কিংবা কোনো ক্রীড়া সংগঠকের ইমেজ যাতে কেউ নষ্ট না করে সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না। আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সেটিকে আমি প্রথম স্টেপে কাজ করতে চাই এবং আমি একদম জিরো টলারেন্স দিয়ে দুর্নীতির লাগাম টানবো। এটা নিয়ে কোনো ডাউট ফিল করার কোনো কারণ নাই। আমি যেহেতু বলেছি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন, আপনারা আমাকে যেখানে যে তথ্যগত পান, যেখানে অনিয়ম হয়েছে সেটা আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে জিরো টলারেন্স দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করব এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইয়েস নাইয়ান, প্লিজ বলেন। এখানে অনেক ক্রিকেট সাংবাদিক আছেন, আমরা আজকে আপনাদের এখানে আসার আগে আজকে সারাদিন মিরপুরের গেইটে 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সঙ্গে বলছি আমরা ওয়াশরুমে যেতে পারি না, পানি খেতে পারি না, আমাদের জন্য যে লাউঞ্জ আছে সেখানে যেতে পারি না, পুরো গেট বন্ধ। আমার কথা হচ্ছে আমরা এমন কি অপরাধ করলাম যার কারণে আসলে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না? আপনার স্টেটমেন্টটা খুব বেশি দরকার, তাতে করে আমরা আগামীকাল থেকে স্টেটমেন্টের দিচ্ছি, আমরা বিসিবিতে প্রবেশ করবো এবং আমাদের কাজটা আমরা ঠিকমতো করার চেষ্টা করবো। আপনি এটা নিয়ে আসলে বলার কি আছে বা আপনি বলতে চান? আমি আসলে নিজেই জানি না যে কেন আপনাদেরকে ঢুকতে দেয় না। এটা আমার নিজেরই নলেজে নেই, বাট আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। কারণ আমি না আমরা দীর্ঘ সেই ছোটোবেলা থেকে আমি যখন খেলাধুলা করেছি, সাংবাদিকরা হচ্ছে খেলোয়াড়দের প্রাণ। কারণ সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু একটি খেলোয়াড়কে উৎসাহিত করা, যে ভালো খেলে তারকে উৎসাহিত করা, যে খারাপ খেলে তাকে সমালোচনা করা, সব কিছু কিন্তু আমরা মেনে নিয়েই কিন্তু আমরা খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলে এসছি। সো আপনারা যারা ক্রীড়া সাংবাদিক, আপনারা যদি চোখে না দেখে যদি কিছু লিখতে না পারেন, তাহলে সেই খেলাটি সম্পর্কে আপনারা কিভাবে মন্তব্য করবেন? সো আমার কাছে মনে হয় আমি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের যিনি এখন আমি দেখব যে কে আছে তাকে বলে দিব। আমি সিওকে বলে দিচ্ছি যাতে কালকে থেকে আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা ক্রিকেট বোর্ডে যাবেন, এটি আপনাদের এই প্রতিষ্ঠান, আপনারা স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে কাজ করবেন, সেখানে আপনাদেরকে কেউ বাধা প্রদান করবে না। এবং আমিও আপনাদের কাছ থেকে আশা করব যে আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকেও কিন্তু সার্বিক সহযোগিতা আমি চাই। একজন সাবেক ক্যাপ্টেন, আপনি ফুটবলার বা ক্রিকেট খেলেছেন, নির্মাণ ক্রিকেটও খেলেছেন, আপনি একটা সময় কিপিং করছেন, ব্যাটিং করছেন, সবই জানি বলবো। এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে একজন সাবেক ক্যাপ্টেন, সাবেক ক্রিকেটার, তাকে ভারতের পরীক্ষিত দালাল বলে একজন পরিচালক আসলে কমেন্টস করেছিলেন। যেরকম অনেক পরিচালক অনেক উল্টাপাল্টা দেখবেন কিছু বক্তব্য দিয়েছেন। আমার কথা হচ্ছে এই বোর্ডে যারা আছে অনেকে বলছে অথচ অনেক ধরনের কথাবার্তাই হচ্ছে, এই বোর্ডটার জন্য বা যারা আসলে এই ধরনের কথাগুলো বলছেন এইগুলোর বিরুদ্ধে আসলে কোনো ধরনের অ্যাকশনের বাইরে বিচার ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করবেন। ডেফিনেটলি আমি তো বলেছি প্রত্যেকটা সেক্টরকে আমরা জবাবদিহিতার ভিতরে আনবো এবং আমরা বিগত সময় কি ঘটেছে সেগুলো আলোচনার মাধ্যমে, আমি তো আস্তে আস্তে করে আপনাদের মুখ থেকে শুনছি, আমাকে একটু সময় দেন, সেই সময়গুলোর মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন সময় যে সমালোচনা হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে সমাধান করব। বাট সবাইকে জবাবদিহিতার ভিতরে থাকতে হবে। কেউ চাইলেই বেফাস কথা বলে আমাদের ক্রিকেটারদের ইমেজ বা কিংবা কোনো ক্রীড়া সংগঠকের ইমেজ যাতে কেউ নষ্ট না করে সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং সেক্ষেত্রে ভরসা পেয়েছেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি ব্লেসিংটাও পেয়েছেন। এই জানেন এই রিটার্নে কেমন ছিল, যেটা আপনি যে ব্লেসিংটা পেলেন এটা দায়িত্ব বেড়ে গেছে, কোনোভাবে কথা হয়েছিল ওয়েল আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমার স্পোর্টস নিয়ে
দীর্ঘদিন ধরেই কথা হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কর্ম পরিকল্পনা করেছি এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা আগামী ক্রীড়াঙ্গনকে নিয়ে একটি পরিকল্পনা করেছি, যেটি আপনি ইতিমধ্যে হয়তো বা লিফলেটটি দেখেছেন বা আমাদের পরিকল্পনা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তো সেটি আমরা প্রত্যেকটা যে পরিকল্পনা করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, বাট সেটার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা একটি একটি করে আমরা সেটিকে শেষ করতে চাই। যেটি প্রথমেই আমি কাজ করতে চাই যে খেলোয়াড়দেরকে মানে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সেটিকে আমি প্রথম স্টেপে কাজ করতে চাই এবং সেটি করার পরে পর্যায়ক্রমে আমাদের যেই মানে প্রায়োরিটি বেসে যেটা দরকার সেটাকে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব। আপনি কেমন পেরেছেন মানে ডেফিনেটলি আমি তো মনে করি যে আমি যেহেতু একজন স্পোর্টসম্যান, খেলাধুলা থেকে কিন্তু আমি এখানে উঠে এসেছি এবং আমার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি কিন্তু খেলাধুলার পরিচয়টাও কিন্তু আমাকে অনেক বেশি সমৃদ্ধশালী করেছে। সো আই হোপ যে আপনারা যারা রয়েছেন ক্রীড়া সাংবাদিক, আমার যারা ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ যারা রয়েছেন এবং এদেশের আপামর সাধারণ মানুষ যারা খেলাধুলাকে পছন্দ করে, আমি সকলের মতামতকে গুরুত্ব দিয়েই আমি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি দায়িত্বশীল জায়গায় দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিছু কিছু খেলা আছে যেগুলো আমরা আসলে এশিয়ান গেমসে আমরা একটু প্যাট্রোনাইজ করলে যেতে পারি। আপনি আসলে কোনো স্পেসিফাইড প্রতিযোগিতা কিংবা প্রায়োরিটি লিস্টে কিছু খেলা রাখবেন? আমাদের বেশ কিছু ইভেন্টকে আমরা অলরেডি শর্টলিস্ট করেছি। এই ইভেন্টগুলোকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলে, আমরা যেহেতু চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি যে কোনো 5টি ইভেন্টকে, আমরা সেই 5টি ইভেন্টকে এর ভিতরে যেহেতু জনপ্রিয় খেলা হিসেবে আমাদের ক্রিকেট, ফুটবল তো অবশ্যই থাকবে, বাকি 3টি স্পোর্টসকে আমরা গুরুত্ব দিতে চাই যে স্পোর্টসগুলোতে আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। কারণ আমরা যখন গ্রাসরুট লেভেল থেকে এটার চর্চাটা শুরু করব, আলটিমেটলি একটা পর্যায়ে কিন্তু এটার একটা রেজাল্ট আমরা পাবো। দ্যাট মিনস এইটা না যে আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো। আমরা চাই একটা রাইট ট্র্যাকে আসুক, এটা সঠিক পথে যদি আমরা সুদূর একটি পরিকল্পনা নিয়ে আগাতে পারি তাহলে কিন্তু আমরা, আমার কাছে মনে হয় যেহেতু আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড়দের ভিতর থেকেই কিন্তু উঠে আসছি এখানে। সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দের যেই মানসিক যে বিষয়গুলো রয়েছে, তাদের যে অভাবগুলো রয়েছে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওয়াকিবহাল। তো যার কারণে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমার খেলোয়াড়রা হচ্ছে সবার আগে ফোকাস। তাদেরকে আমি মানসিকভাবে, তার পারিবারিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে চাই, যাতে শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, অন্যান্য স্পোর্টসেও যারা খেলবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের যাতে পরিবার নিয়ে টেনশন করতে না হয় বা তার নিজেকে নিয়ে টেনশন করতে না হয় যে সে ভবিষ্যতে কিভাবে চলবে, তার কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে, এই বিষয়গুলো আমি আল্লাহর রহমতে যারা ক্রীড়াবিদ রয়েছেন, যারা খেলছেন, তাদেরটা তো ইনশাল্লাহ পেশা হিসেবে প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা সেটাকে এনশিওর করব। পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরও তাদের জন্য কর্মসংস্থানে যে রাস্তা আমরা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই রাস্তাতে ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পর আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জন্য ভালো একটি কর্মসংস্থানে অপেক্ষা করছি। দেখেন, আমি যেহেতু ফুটবলার, শুধু ফুটবল না, আমি সকল স্পোর্টসকেই সমান গুরুত্ব দিয়ে আগাবো। এবং ফুটবল যেহেতু আমরা রিসেন্টলি দেখেছি লাস্ট 6 মান্থ বা লাস্ট 1 ইয়ার যে হামজা চৌধুরী বা আরও XYZ অনেক ভালো ভালো খেলোয়াড়দের আগমনের কারণে কিন্তু ফুটবলে কিন্তু একটি অন্যরকম একটি প্রাণ ফিরে এসছে এবং এটিকে কাজে লাগাতে হবে। আমরা দেখেন লাস্ট আমাদের ম্যাচ কবে হয়েছে আমি জানি না, আপনারা জানেন কিনা, ভুলে আপনার মনে আছে কিনা জানি না। সো আমাদের এইভাবে গ্যাপ দিয়ে থাকলে হবে না, আমাদের একটি কন্টিনিউয়াস একটা মানে প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে। কারণ আমরা চাই যে আমাদের দেশীয় ফুটবল থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক ফুটবল সব ক্ষেত্রেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। আজকে শুধু আমি মুখে বললাম এটা হবে না, আমি এটাকে সর্বোপরি কার্যকারিতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। ইতিমধ্যে আমার সাথে হয়তো বা আমাদের সংসদ ভবনে তাবিদ আওয়ালের সাথে দেখা হয়েছিল, ওইভাবে কথা বলতে পারিনি, বাট আমি হয়তো বা আগামী 2 দিন পরেই আমি সেক্টর ওয়াইজ প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসবো। সবার আগে আপনাদের সাথে বসবো, আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে পরামর্শ করে, এবং আপনাদের ভিতর থেকে হয়তো আমি কাউকে দায়িত্ব দিব আমার সাথে কাজ করার জন্য, যারা আমাকে আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই দীর্ঘ যে স্পোর্টস নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই স্পোর্টসে যাতে আপনারা সবাই যাতে আমার সহকর্মী হিসেবে কাজ করতে পারেন।
এখন কি সামনে যে ফেডারেশন কমিটি রয়েছে বা নির্বাচন প্রক্রিয়াগুলো কি হবে বা প্রশাসনের হবে? দেখেন, আজকে তো ফার্স্ট ডে আপনাদের সাথে কথা বলছি আমি, সো আমাকেও সময় দিতে হবে। আমি যেহেতু বলেছি যে ইতিমধ্যে আমি আগামী সপ্তাহে একদম প্রথম সপ্তাহের প্রথম দিনই আপনাদের সাথে ইনশাল্লাহ বসে আলোচনা করে আপনারা এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব যে আমাদের কোথায় কোথায় অ্যাডক কমিটি রয়েছে, এটাকে কিভাবে শুধরিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে সচল করতে চাই আমরা, এবং সেটার জন্য সরকারের পক্ষ থেকে যেই ধরনের সুযোগ সুবিধা দরকার সকল সুযোগ সুবিধা আমরা দিব। কারণ আমরা স্পোর্টস হচ্ছে আমাদের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক, আমাদের দেশের একটি অর্জন। তো সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আপনাদের পরামর্শ, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেগুলোকে একত্রিত করে আমরা ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে যাব এবং সত্যিকার অর্থে আমরা স্পোর্টসের ক্ষেত্রে সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে ক্রীড়া নীতিমালার একটি অংশ আমার কাছে রয়েছে, আমি এগুলো দীর্ঘদিন ধরে স্টাডি করছি। আমাদের যেখানে যেখানে নীতিমালা পরিবর্তন করতে হবে সেটা আমরা করবো, সেটা আলোচনার ভিত্তিতেই করবো। সো আজকে একদিনই যদি সব করে ফেলে তাহলে বাকি দিন কি করবো আমি?